আবার ফর্মে ফিরতে চলেছেন মুর্শিদাবাদের বাঘ। রাজনীতির ময়দানে দীর্ঘদিন ধরে একটা গোটা জেলাকে নিজের গড় বানিয়েছিলেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ২০১১ সালে ঘাসফুল শিবির রাজ্যের ব্যাটেল হাতে নিলে কংগ্রেসের অস্তিত্ব ক্রমশই ক্ষীণ হতে থাকে মুর্শিদাবাদে। অধীরের গ্রহণযোগ্যতা একটা সময় চিন্তার ভাঁজ ফেলত কংগ্রেসের বিরোধীদের কপালে। বর্তমানে ছবিটা একেবারেই উল্টো। মুর্শিদাবাদে এখন আর কংগ্রেসের কোনো বিধায়ক নেই একক ক্ষমতা দখল করা কোনো গ্রাম পঞ্চায়েতও। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া জেলা কংগ্রেস। রবিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার ২৪ ঘন্টার মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি ও বামফ্রন্ট। এরপর মঙ্গলবারই প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কংগ্রেসের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না পেলেও কংগ্রেস সূত্রের খবর, বহরমপুর কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অধীর চৌধুরী। ওই একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত মৈত্র ও তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। ফলে এবারের বহরমপুরের নির্বাচনী লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা সুব্রত মৈত্র ২০২১ সালে বহরমপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ী প্রার্থী। অন্যদিকে বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় রাজনৈতিক পারফরমেন্স বেশ প্রশংসিত রাজনৈতিক মহলে। তবে একটু যদি ইতিহাস ঘাটা যায়, দেখা যাবে মুর্শিদাবাদে সুব্রত মৈত্রের উত্থান অধীর চৌধুরীর হাত ধরে। অধীর জমানায় বহরমপুর পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদে অধীরের গড় যখন মজবুত, সে সময় নারুগোপাল মুখোপাধ্যায়ও তার ঘনিষ্ঠ ছিলেন। সে সময় বড় কোনো পদে না থাকলেও বহরমপুর পুরসভার এক কর্মী হিসাবে অধীরের সঙ্গে নারুগোপালের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছিল। এক কথা বলা যেতেই পারে, এবার বহরমপুর পুরসভার মূল লড়াই হতে চলেছে গুরু এবং তার দুই শিষ্যের মধ্যে। বাম জামানায় নিজের শক্তিশালী দুর্গ তৈরি করা খুব সহজ ছিল না অধীরের ক্ষেত্রে। ১৯৯১ সাল, সে বছর বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। সূত্রের খবর, নির্বাচনের দিন অধীরকে বাঘিরা গ্রামের একটি ঘরের মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। এই ঘটনায় পিছিয়ে না গিয়ে নিজেকে আরো শক্তিশালী করে ১৯৯৬ সালে নবগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অধীর। এমনকি নির্বাচনের সময় পলাতক থাকায় না তো তিনি প্রকাশ্যে আসতে পেরেছিলেন, না করতে পেরেছিলেন প্রচার। ১৯৯৬ সালে জয়ের পর থেকেই ক্রমশই ঊর্ধ্বমুখী হয় অধীরের রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ। সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার বহরমপুর লোকসভা থেকে পরপর ৫ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন তিনি। এদিকে জনতা উন্নয়ন পার্টির জন্মলগ্ন থেকে অধীর চৌধুরীর প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে হুমায়ুন কবিরকে। বহরমপুরে অধীর চৌধুরী প্রার্থী হওয়ার খবর কানে আসতেই একই ভাবমূর্তি প্রকাশ করেন তিনি। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়ালে সহযোগিতার বার্তা দেন হুমায়ুন। তার কথায়, বহরমপুরে দাঁড়ালে আমার দিক থেকে তাকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করব। সব মিলিয়ে নবাব ভূমে বিধানসভার লড়াইয়ের ময়দানে অধীরের কামব্যাক নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে জেলা কংগ্রেসের অন্দরে। এখন দেখার, রাজনৈতিক অভিজ্ঞতা ও চিরাচরিত অভিব্যক্তি জেলা কংগ্রেসের অস্তিত্বের প্রদীপের নিভু আলোকে কতটা প্রজ্বলিত করতে পারে। রবিবার রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরই ২৪ ঘন্টার মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ্যে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
যেখানে সন্দেশখালী থেকে বসিরহাট প্রার্থী ঘোষণার কৌশলী চাল শাসক শিবিরে। প্রার্থীদের নাম ঘোষণা হতেই সীমান্ত থেকে সুন্দরবনে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। প্রার্থীদের মধ্যেও ধরা পড়েছে আত্মবিশ্বাস। সমস্ত প্রার্থীরাই জেতার ব্যাপারে 100% আশাবাদী। 2021 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল জয় পেলেও সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে অল্প ব্যবধানে পিছিয়ে থাকা ভাবিয়েছিল শাসক দলকে। প্রায় 7,500 ভোটে সেই পিছিয়ে থাকা বা পরাজয় অস্বস্তি তৈরি করে দলের অন্তর্মহলে। তাই এবারের নির্বাচনে শুরু থেকেই সতর্ক তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় একাধিক চমক এনে কৌশলগত বার্তা দিতে চেয়েছে দল। সেই সঙ্গে প্রার্থী বদল ঘিরে জোর চর্চাও শুরু হয়েছে সন্দেশখালীতে। সুকুমার মাহাতোকে সরিয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে। 2024 সালে মহিলাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝর্ণা সর্দার আগে সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কাজ করেছেন। পাশাপাশি জেলা পরিষদের সদস্য হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার। ফলে স্থানীয় সমীকরণ মাথায় রেখেই এই নতুন মুখ ভরসা শাসক দলের। অন্যদিকে স্বরূপনগর বিধানসভায় ফের প্রার্থী করা হয়েছে 3 বারের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি বীণা মণ্ডলকে। বীণা খাতেও পুরনো মুখের উপরই আস্থা রেখেছে দল। 3 বারের বিধায়ক উষারানী মণ্ডলকেই আবার টিকিট দেয়া হয়েছে। বাদুড়িয়ায় বড় চমক হিসেবে সামনে এসেছে বুরহানুল মুকাদ্দিম লিটনের নাম। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পাশাপাশি তিনি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এদিন দীর্ঘদিনের বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুকে এবার সরিয়ে এই নতুন সমীকরণ তৈরি করেছে দল। বসিরহাট দক্ষিণেও দেখা গেছে বড় পরিবর্তন। চিকিৎসক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় পরিবর্তে সংগঠনের পুরনো মুখ সুরজিৎ মিত্রকে প্রার্থী করা হয়েছে। 1998 সাল থেকে তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত সুরজিৎ বসিরহাট কলেজে ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এখন বসিরহাট জেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন। হিঙ্গলগঞ্জে তৃণমূলের হাসনাবাদ 1 নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকারকে প্রার্থী করা হয়েছে। দল গঠনের শুরু থেকেই তার সক্রিয় ভূমিকা থাকায় সংগঠনের প্রতি তার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েছে নেতৃত্ব। বসিরহাট উত্তরে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র মোহাম্মদ তৌসিফ আহমেদকে। আর হাড়োয়ায় সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী করা হয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার আব্দুল মাতিনকে। আব্দুল মাতিনের কথায় তিনি শিক্ষা জগতের মানুষ, রাজনীতিকে তেমন কোনো আগ্রহ রাখেন না। তবে দেশ ও রাজ্যের বিচ্ছিন্নতা ও ধর্মীয় অসহিষ্ণুতার মোকাবিলা করতে রাজনীতির ছত্রছায়া ভীষণভাবে প্রয়োজন। তার কাছে একমাত্র ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস। আমি শিক্ষা জগতের মানুষ, সেবা জগতের মানুষ। পলিটিক্স করতে হবে জীবনে আমি কখনো মনে করিনি, কিন্তু দেশ আর রাজ্যের বিচ্ছিন্নতা, ধর্মীয় অসহিষ্ণুতা এক চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়ার কারণে আমার মনে হয়েছে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে গেলে কোনো না কোনো একটা পলিটিক্সের ছত্রছায়া আসা উচিত। সব দল যেখানে কেউ হিন্দুর কথা বলে, কেউ মুসলমানের কথা বলে, কেউ খ্রিস্টানের কথা বলে, আমার ভালো লেগেছে মমতা ব্যানার্জি, অভিষেকজি এনারা সব মানুষকে নিয়ে চলার কথা বলেন। তাই আমার ভালো লেগেছে তাদেরকে নিয়েই পথ চলা। আমার দেশ, আমার এই রাজ্যটা যাতে ভালো থাকে, তার জন্য যদি কিছু কাজ করতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে। সবাই সমান, আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাসী না। আর আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে বিচ্ছিন্নতামূলক প্রশ্ন করবেন, ঐক্যে শান্তির প্রশ্ন করবেন। এমন কিছু বাইট বার করে নেওয়ার চেষ্টা করবেন না যাতে মানুষে মানুষে বিভেদ বাড়ে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ। দল চেয়েছে, আমাকে ডেকে নিয়ে এসেছেন, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ, খুব আনন্দিত। যদি আমি দল বিশ্বাস করেছেন, যখন দলের বিশ্বাসের সাথে যদি আমি বিশ্বাসঘাতকতা করি, এটা চরম বেইমানি করা। আর পরে জেতা হারা সেটা নির্ভর করবে এলাকার মানুষের উপরে। যদি মানুষ ভোট দিয়ে জেতায়, নিশ্চয়ই কাজের যোগ্যতা, কাজের জায়গা পেলে আরও অনেক কিছু কাজ করার ইচ্ছা আছে।
জেতার ব্যাপারে আপনি আশাবাদী তো? দেখুন, যারা ভোটে লড়ে সবাই তো আশাবাদী থাকেই থাকে, আর আমি একটু বেশি আশাবাদী, কারণ আমি মানুষের ক্ষতি কখনো করিনি, ভালোর চেষ্টা করেছি। সব মিলিয়ে বসিরহাট ও সন্দেশখালীতে নিজেদের মাটি শক্ত করতে নতুন মুখে স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের নয়া রণকৌশল। বিশেষ করে সন্দেশখালীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার শুরু থেকেই বাড়তি সতর্কতা নিচ্ছে শাসক শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।